হরমুজ প্রণালী নিয়ে চুক্তি চূড়ান্তের পথে ইরান ওমান। 7 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় দুদেশ। ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার যুক্তরাষ্ট্রে। ইয়েমেনে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে অন্তত 30 সেনা নিহত। সানা সরকার ও মার্কিন দূতাবাসের তীব্র নিন্দা। ইউক্রেনের রুশ হামলায় একদিনে নিহত অন্তত 6। রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা আঘাত কিয়েভের। আন্তর্জাতিক আইন মেনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের প্রতিদিন গড়ে প্রাণ যাচ্ছে একজন করে শিশুর, বলছে ইউনিসেফ। উপত্যকার হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় আঘাতের নিন্দা তুরস্ক, পাকিস্তান সহ 8 মুসলিম দেশের। হামলা বন্ধের পর এবার ইরানের তেল কোম্পানি সহ কয়েক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা তুলে নিল আমেরিকা। এটি কি ট্রাম্পের আত্মসমর্পণ? এবার কোটি কোটি ডলার খরচ করে নভেম্বরের নির্বাচনে ইসরায়েল বিরোধী মুসলিম আল সাইদকে আটকাতে চায় ইসরায়েলপন্থীরা। পারবে কি? মধ্য দুপুরের ঝলঝলে রোদের মাঝে হঠাৎ নামবে গাঢ় অন্ধকার। কেন, কোথায় আর কেমন করে ঘটবে? ইরানের কঠোর অবস্থানের কাছে হেরে এবার শুধু হামলা বন্ধ নয়, বরং তেল কোম্পানি সহ আইআরজিসি সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতেও বাধ্য হয়েছে চরম ক্ষমতাধর আমেরিকা। যুক্তরাষ্ট্রের হুমকি আর অনুরোধের বিন্দুমাত্র পাত্তা না দিয়ে হরমুজ প্রণালী ইস্যুতে ওমানের সাথে ইরানের চুক্তি প্রায় চূড়ান্ত করার পরই এই পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। এখন রীতিমতো এই যুদ্ধ থেকে মানসম্মান নিয়ে বেরোতে মরিয়া সাম্রাজ্যবাদী আমেরিকা। প্রশ্ন আসে, আমেরিকা কি সেই সুযোগ দেবে ইরান? তাদের সাথে কি আলোচনার টেবিলে ফিরবে তেহরান? প্রায় এক সপ্তাহ হল ইরানে মার্কিন বাহিনীর হামলা আর প্রত্যাঘাত থেমেছে। তুলনামূলক শান্ত ইরানের রাজধানী তেহরান সহ ঘটনাবহুল হরমুজ প্রণালীর নিকটবর্তী তেল সমৃদ্ধ দ্বীপ আর প্রদেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সমঝোতার বার্তা আদান প্রদানের দাবি করলেও নিয়মিত যা অস্বীকার করে আসছে তেহরান। আলোচনা আর হুমকি ধমকি ঘুরে ফিরে আটকে আছে বিশ্ববাজারে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের প্রশ্নে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ওমানের সাথে ইরানের মধ্যস্থতা কত দূর এগুলো? অস্ত্রের মজুদে টান পড়ার তথ্য অস্বীকার করলেও এ নিয়ে ট্রাম্পের ক্ষোভের রহস্য কি? শেষবার সমঝোতার সুযোগ দিতেই মার্কিন বাহিনীর হামলা থেমেছে ইরানে। গত এক সপ্তাহে এই বক্তব্য অনেকটা টেপ রেকর্ডারের মতো বাজাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এই সিদ্ধান্তের আগেই তোলপাড় ফেলে দেয় মার্কিন অস্ত্রের মজুদে টান পড়ার খবর। পেন্টাগনের গোপন তথ্যটি ফাঁস করে দেয় খোদ মার্কিন গণমাধ্যম। একে আবারও অস্বীকার করে জনগণকে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, বিশ্বের যে কোনো দেশের তুলনায় বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ আছে আমেরিকার। অথচ একাধিক মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধের 5 মাসে নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সমস্ত মজুদ শেষ করে ফেলেছে মার্কিন বাহিনী। বিশেষ করে অ্যাটাকামস আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষের পথে। এর আগে সিএনএন জানিয়েছিল, ইরানে হামলা চালাতে গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের প্রায় 80% আর প্যাট্রিয়টের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করে ফেলেছে আমেরিকা। শান্তি সমঝোতা নিয়ে ঘোলাটে অনিশ্চিত পরিস্থিতিতে ফক্স নিউজে সাক্ষাৎকার দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অচল অবস্থার দায় চাপিয়েছেন তেহরানের ওপর। ইরানের সাথে আলোচনা বারবার শুরু হওয়া আর থমকে যাওয়া চক্রাকারে চলতে থাকায় ট্রাম্প প্রশাসনের অন্দরমহলে বহমান হতাশার লু হাওয়া আড়াল করতে পারেননি তিনি। বলেছেন, আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবে আমেরিকা। আমি বুঝতে পারছি যে আমেরিকার জনগণ হয়তো বিষয়গুলো দেখে ভাবছে আমরা হয়তো সমাধানের পথে এগুচ্ছি, আবার পরক্ষণেই মনে হচ্ছে কোনো অগ্রগতি হচ্ছে না। আসলে বাস্তবতা হচ্ছে, প্রথমত ইরানিরা অত্যন্ত জটিল প্রকৃতির মানুষ, দ্বিতীয়ত তাদের শাসন ব্যবস্থা খণ্ড বিখণ্ড অবস্থায় আছে। তাই তাদের বিদ্যমান শাসন ব্যবস্থার মধ্যেই এমন মানুষ আছেন যারা চান যুদ্ধ শেষ হয়ে যাক, আবার এমন উগ্রপন্থী চরমপন্থীরাও আছেন যারা চাচ্ছেন যুদ্ধ চালিয়ে যেতে। ট্রাম্প বা ভ্যান্স ইরান নিয়ে যাই বলুন না কেন, আমেরিকার নেয়া নিয়মিত পদক্ষেপ ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। তেহরানকে শান্তি আলোচনা টেবিলে ফেরাতে ওয়াশিংটন যে কতটা কাতর হয়ে উঠেছে তার নজিরও দেখালো ট্রাম্প প্রশাসন। এবার ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির সাথে সম্পর্কিত 2টি প্রতিষ্ঠান আর 2টি বিমানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কর্মকাণ্ডে নমনীয় হওয়ার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। নিষেধাজ্ঞা উঠেছে ইরাকের ফ্লাই বাগদাদ এয়ারলাইন্স, ইরাক এক্সপ্রেস আর 2টি বোয়িং 737 এয়ারক্রাফটের উপর থেকে।
এদিকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প প্রশাসনের হাকডাক আর হুমকি মোটেই পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ওমানের সাথে সমঝোতা চূড়ান্ত করেছে ইরান। এ নিয়ে খুবই আশাব্যঞ্জক প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে তৃতীয় পক্ষের প্রতিবন্ধকতার আশঙ্কাও করছেন তিনি। তেহরান জানিয়েছে মূলত হরমুজ হয়ে জাহাজ চলাচলের দুটি রুট চূড়ান্ত করা হয়েছে। একটি হচ্ছে ওমান আর সংযুক্ত আরব আমিরাত উপকূল ঘেঁষে, আর অন্যটি হবে ইরানের সমুদ্র সীমার পাশ দিয়ে। আন্তর্জাতিক তেল পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যেই আরেক কৌশলগত নৌরুট বাব আল মানদেবে অবস্থান দিনকে দিন জোরালো করছে ইয়েমেনের হুথি বাহিনী। আবারও সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। এতে গত কয়েকদিনে হুথিদের হামলায় আক্রান্ত হল সৌদির অন্তত 12টি জাহাজ। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ও ওমান। 7 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুদেশ। প্রস্তাবিত চুক্তিতে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে তেহরানের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র সংকটের খবর উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরানের সেনাবাহিনী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। 7 দিনের জন্য প্রণালীটি খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল হাদাত ও আল আরাবিয়া। এ বিষয়ে তেহরানের অনুমোদন মিললে কয়েকদিনের মধ্যে ঘোষণা আসতে পারে। এদিকে প্রস্তাবিত খসড়ায় শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। পাশাপাশি ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত সেসব ব্যক্তি বা দেশ এ নৌপথ ব্যবহার করতে পারবেন না। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ আরো জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে অবরোধ কার্যকর রাখতে 49টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দর এড়িয়ে অন্য পথে পাঠানো হয়েছে। এছাড়া দুটি জাহাজ অচল করে দেওয়ার পাশাপাশি আরো দুটি জাহাজের তল্লাশি চালানোর কথাও জানিয়েছে তারা। ইরান যুদ্ধের 6 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রুথ সোশ্যালে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে দাবি করে গোলাবারুদের ঘাটতির খবরকে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড চাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধ শেষের প্রক্রিয়া ধীরগতির জন্য ইরানের বিভক্ত রাজনৈতিক ব্যবস্থা দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে তিনি বলেন ইরানে এক পক্ষ যুদ্ধের অবসান চাইলেও আরেক পক্ষ সংঘাত চালিয়ে যেতে চায়। এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া দাবি করেছেন ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে, পাশাপাশি যেকোনো হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত। এদিকে ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় মোসাদের 2 শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 30 সরকারি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 15 জন। দেশটির হাজরামাউত ও মারিব প্রদেশের সামরিক ঘাঁটিতে এই হামলাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলছেন সংশ্লিষ্টরা। হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেন সরকার ও মার্কিন দূতাবাস। সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সামরিক তৎপরতার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি হুথি সামরিক মুখপাত্রের। ইয়েমেনের গৃহযুদ্ধে আবারও বেড়েছে সংঘাতের উত্তাপ। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির হাজরামাউত ও মারিব প্রদেশের কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। সরকারি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে এতে বহু সেনা হতাহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলা বলে নিন্দা জানিয়েছেন। ইয়েমেনের সামরিক সূত্র বলছে হুথিরা আল জাওফ প্রদেশ থেকে 8টি ক্ষেপণাস্ত্র ছুড়ে এসব হামলা চালায়। লক্ষ্যবস্তু ছিল হাজরামাউতের আল থিনিয়া, আল আরব এবং মারিবের আল রুক সামরিক ঘাঁটি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সামরিক তৎপরতার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি জরুরি বাহিনীর সদস্যদের ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেনে থাকা মার্কিন দূতাবাস। এক বিবৃতিতে এটিকে কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
হুথিদের এই হামলাকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলছেন সংশ্লিষ্টরা। 2014 সালে হুথিরা রাজধানী সানা দখলের পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করলে হুথিদের পুরোপুরি পরাজিত করতে পারেনি। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও বাড়ছে। ফিলিস্তিন গণহত্যাকারী ইসরায়েলের কড়া সমালোচক মিশিগানের মুসলিম ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল আল সাইদকে এবার মধ্যবর্তী নির্বাচনে হারাতে এখন থেকেই উঠে পড়ে লেগেছে একটি প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠী। আসছে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট আল সাইদের প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের পক্ষে কয়েক কোটি ডলার খরচের পরিকল্পনা করছে তারা। ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল আল সাইদের কি পারবেন বর্বর ইসরায়েলপন্থীরা মাইক রজার্সকে হারিয়ে আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হতে? রাজনীতিতে কোটি কোটি ডলার খরচ করেও যে সবসময় ক্ষমতা কেনা যায় না, তা আবার প্রমাণ হল যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সাম্প্রতিক প্রাইমারিতে। ইসরায়েলপন্থী গোষ্ঠী আইপ্যাকের $60 মিলিয়ন বিশাল নির্বাচনী প্রচারণাকে হার মানিয়ে সিনেট প্রার্থিতার লড়াইয়ে বিজয়ী হলেন আব্দুল আল সাইদ। মার্কিন সিনেট প্রাইমারিতে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন বাম ঘেঁষা রাজনীতিক আব্দুল আল সাইদ। 4 বারের কংগ্রেস সদস্য প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী হ্যালি স্টিভেন্সকে পরাজিত করে মার্কিন সিনেটর হওয়ার দৌড়ে ডেমোক্রেটিক পার্টির চূড়ান্ত টিকিট পেয়েছেন তিনি। 5 আগস্ট এনবিসি নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট সদস্য পদের জন্য সাইয়েদ মিশিগান আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন রিপাবলিকান পার্টির মাইক রজার্স। তার বিপক্ষে জিতলে মার্কিন ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হবেন সাইয়েদ। আল সাইদকে সমর্থন দিয়েছেন সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওসাকিও কার্জের মতো প্রগতিশীল নেতারা। আল সাইদ জানিয়েছেন, মিশিগানের ভোটাররা 2024 সালের নির্বাচনে কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প যাকেই ভোট দিয়ে থাকুন না কেন, তিনি সবার প্রতিনিধি হিসেবে কাজ করবেন। নির্বাচনী প্রচারাভিযানে আব্দুল আল সাইদ সবার জন্য স্বাস্থ্যসেবা, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই বিলুপ্ত করা এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে অবস্থান নেন। প্রাথমিক নির্বাচনের ফল ঘোষণার পর তিনি বলেন, রাজনীতি থেকে অর্থের প্রভাব কমিয়ে মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়া হবে তার লক্ষ্য। সেই সাথে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আন্দোলন আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। মিশরীয় বংশোদ্ভূত 41 বছর বয়সী সাইয়েদ পেশায় একজন জনস্বাস্থ্য বিষয়ক আইনজীবী। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিখ্যাত রোডস স্কলার হিসেবে ডক্টরেট এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে এমডি ডিগ্রি অর্জন করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও বেড়েছে সংঘাতের তীব্রতা। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। পাল্টা অভিযানে রাশিয়ার একটি বড় তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু বানায় কিয়েভ। এদিকে এক রাতেই 605টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। বেসামরিক হতাহত বাড়তে থাকায় আন্তর্জাতিক আইন মেনে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নতুন করে রুশ হামলায় আবারও কাঁপল ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলের খার্কিভ ও উত্তরের সুমি অঞ্চলে রাতভর ড্রোন হামলায় দিনিপোপেত্রভস্ক ও খেরসনে কয়েকজন প্রাণ হারান। ওডেসা অঞ্চলে গিনি বিসাওয়ের পতাকাবাহী একটি জাহাজকেও লক্ষ্যবস্তু বানানো হয়। একই সঙ্গে কিয়েভে একটি লজিস্টিক্স কেন্দ্রে ড্রোন হামলার পরের দৃশ্য প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, কিয়েভ ও আশপাশের এলাকায় ইউক্রেনের লজিস্টিক্স হাব এবং সরবরাহ কেন্দ্র লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। জবাবে রাশিয়ায় ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে দেশটির ইয়ারোস্লাভল অঞ্চলের একটি বড় তেল শোধনাগারে আগুন লেগে যায়। আঞ্চলিক গভর্নর জানান, এটি এ পর্যন্ত অঞ্চলটিতে সবচেয়ে বড় ইউক্রেনীয় ড্রোন হামলা। এ সময় 93টি ড্রোন ভূপাতিত করার দাবিও করেন তিনি। মিত্র দেশগুলোর সামরিক সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ইউক্রেন মাত্র 1/3 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেয়েছে। এই ঘাটতির সুযোগে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে বলেও দাবি করেন জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের বেসামরিক এলাকায় হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক বলেন, এসব হামলায় বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতি বাড়ছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানান তিনি। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের এক রাস্তায়
বিক্রেতাকে লক্ষ্য করে ড্রোন হামলার ভিডিও প্রকাশের পর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে কিয়েভ। বেসামরিক নাগরিকদের ভয় দেখাতে রাশিয়ার বিরুদ্ধে পরিকল্পিত অভিযান শুরুর অভিযোগ করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। এই ধরনের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যদিও ইউক্রেনের অভিযোগের কোনো প্রতিক্রিয়াই জানায়নি মস্কো। সাদা একটি মিনিবাসের চারপাশে ঘুরছেন বয়স্ক এক ব্যক্তি। তাকে অনুসরণ করছে একটি ড্রোন। দেখে মনে হতে পারে এটা বুঝি মজার কোনো খেলা কিংবা উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন। আপাত দৃষ্টিতে বেশ উপভোগ্য এই দৃশ্যে কয়েক সেকেন্ড পরেই যা ঘটে তা দেখে যে কেউ আটকে উঠবেন, কারণ হঠাৎই ছুটতে থাকা লোকটির পায়ের কাছে আছড়ে পড়ে বিস্ফোরিত হয় অ্যাটাক ড্রোনটি। দৃশ্যটি দক্ষিণ ইউক্রেনের খেরসন শহরের একটি বাজারের, যেখানে ড্রোনের আঘাতে আহত হন 52 বছর বয়সী ইউক্রেনীয় কৃষক ইউরি। খুব কাছে বিস্ফোরণ হওয়ায় ড্রোনটির ছোট ছোট টুকরা ইউরির শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পুরো পিঠ জুড়ে ঢুকে যায়। এছাড়া পায়ে গুরুতর আর মাথায় সামান্য আঘাত পেয়েছেন তিনি। ড্রোনটা সোজা আমার দিকে আসতে শুরু করলো। আমি দৌড়াতে শুরু করলাম। ওটাকে দেখানোর চেষ্টা করছিলাম আমার কাছে সামরিক কিছু নেই। ওটা ঠিক গাড়িটা আর আমার মাথার উপরেও ঘুরছিল। হঠাৎ খুব কাছে এসে ড্রোনটা বিস্ফোরিত হয় আর আমি নিচে পড়ে যাই। কারিগরি কোনো ত্রুটির কারণে উড়তে থাকা ড্রোনটি বিস্ফোরিত হয়েছে ভাবলে ভুল হবে। আসলে ড্রোনটি এমনভাবেই তৈরি করা হয়েছে যেন এটি শত্রুর অবস্থান নিশ্চিত হয়ে সেখানে স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হতে পারে। গাজায় প্রতিদিন মৃত্যুর শিকার হচ্ছে গড়ে একজন শিশু। গেল অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যেও অব্যাহত ইসরায়েলি হামলায় 300 শিশুর মৃত্যু হয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এদিকে গাজায় হাসপাতাল ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক, মিশর, পাকিস্তান সহ 8টি মুসলিম দেশ। একই সময়ে পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এতে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। নিহতের তালিকা থেকে বাদ যাচ্ছে না ফুটফুটে শিশুরাও। ইউনিসেফের তথ্য মতে যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন গড়ে একটি করে শিশু প্রাণ হারিয়েছেন। অর্থাৎ গেল অক্টোবর থেকে 300 দিনে মারা গেছেন 300 শিশু। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক জানান, গাজার শিশুরা এখনও অনিরাপদ আশ্রয়, তীব্র অপুষ্টি ও নানা রোগের ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। এদিকে তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যৌথ বিবৃতিতে গাজায় হাসপাতাল, চিকিৎসা অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে তারা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলেও সতর্ক করেছে। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল আন্তরিক নয় বলেও অভিযোগ করেছে তুরস্ক। এদিকে অধিকৃত পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলি অভিযানে এক কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। একই সঙ্গে কালান্দিয়া শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে বাড়িঘরের তল্লাশি, সম্পদ ভাঙচুর এবং একাধিক ফিলিস্তিনিকে আটক করে দখলদার বাহিনী। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এসব অভিযানে বেশ কয়েকজন আহত হয়েছেন। যুদ্ধবিরতি টেকসই করতে আবারও মুখোমুখি লেবানন ও ইসরায়েল। বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। 7ম দফার এই বৈঠকে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। তবে যুদ্ধবিরতি নবায়নের ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট প্রতিশ্রুতি মেলেনি। বৈঠক শেষে কারিগরি পর্যায়ের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দফতর। এদিকে আলোচনা চলাকালে লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার জেলার বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় অন্তত 8 জন আহত হয়েছেন। আবারও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ। বৃহস্পতিবার পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্র শনাক্তের বিষয়টি জানায় দক্ষিণ কোরিয়া। চলমান পরিস্থিতিতে পিয়ংইয়ং এর সঙ্গে বহুপক্ষীয় আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে সিউল। অন্যদিকে জাপানের সামরিক সক্ষমতা বাড়ানোকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন কিম জং উনের বোন।
কোরীয় উপদ্বীপে উত্তেজনার পারদ ফের চড়ালো উত্তর কোরিয়া। বৃহস্পতিবার পূর্ব সাগরে কিম জং উনের সেনারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বলে জানায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। জাপান সরকারের ধারণা এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে, তবে এটি জাপানের সামুদ্রিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আঘাত হানেনি। পাওয়া যায়নি কোনো ক্ষয়ক্ষতির খবরও। উৎক্ষেপণের পরপরই কূটনৈতিক চ্যানেলে পিয়ংইয়ং এর কাছে কড়া প্রতিবাদ জানায় টোকিও। এটি চলতি বছরে উত্তর কোরিয়ার ধারাবাহিক অস্ত্র পরীক্ষারই সর্বশেষ সংযোজন। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেট, আর্টিলারি ও বিভিন্ন কৌশলগত অস্ত্রের পরীক্ষা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে দেশটি। এমন পরিস্থিতির মধ্যেই দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতায় উত্তর কোরিয়াকে নিয়ে বহুপক্ষীয় আলোচনার সম্ভাবনা খুবই কম। তিনি দাবি করেন, ইন্দোনেশিয়ার উদ্যোগে দুই কোরিয়ার মধ্যে সংলাপের চেষ্টা করা হলেও তা প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং। এদিকে জাপানের সাম্প্রতিক টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ঘিরে আরো কঠোর অবস্থান নিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয় জং অভিযোগ করেন, জাপান সামরিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য আড়াল করছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে দাবি তার। জাপানের সামরিক কর্মকাণ্ডের জবাবে উত্তর কোরিয়া নতুন সামরিক বিকল্প গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ক্ষেপণাস্ত্র পরীক্ষা, কূটনৈতিক অচলাবস্থা এবং পাল্টাপাল্টি হুমকি সব মিলিয়ে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভর দুপুরে ঝাঝালো রোদের মধ্যে হুট করেই নিভে যাবে সূর্যের আলো। চারিদিকে নেমে আসবে আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। শুনতে কানপলিক মনে হলেও ঠিক এমনই এক অবিশ্বাস্য মহাজাগতিক নাটকের সাক্ষী হতে চলেছে পৃথিবী। আগামী 12 আগস্ট স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের আকাশে দেখা মিলবে বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। প্রকৃতির এই অদ্ভুত আলো আধারী খেলা কেমন বদলে আসবে জীবজগতে, আর খালি চোখে না দেখে কিভাবে নিরাপদে উপভোগ করবেন এই মহাদৃশ্য। 2026 সালের 12ই আগস্ট পৃথিবীর বুকে নেমে আসছে এক অবিশ্বাস্য অন্ধকার। দিনের আলো হুট করে উধাও হয়ে ভর দুপুরে ছেয়ে যাবে অমাবস্যার মতো নিকষ অন্ধকারে। লাখ লাখ মানুষ সাক্ষী হতে চলেছে এই বিরল মহাজাগতিক ঘটনার। স্পেন, আইসল্যান্ড আর গ্রিনল্যান্ডের আকাশ জুড়ে তখন তৈরি হবে নাটকীয় পরিবেশ। দেখে মনে হতে পারে হুট করেই যেন থমকে গেছে পুরো প্রকৃতি। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে এসে দাঁড়াবে, তখনই ঘটবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আকারে অনেক ছোট হলেও পৃথিবীর কাছাকাছি থাকার